হাই সবাইকে, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আজকের ব্লগটাও শুরু করেছি পুজো করা থেকেই। তো যাই হোক, গোপালের যে জায়গাটা, সিংহাসনটা ভালো করে মুছে নিলাম। নেওয়ার পরে গোপালের যে স্নান করার গামনিটা, ওটাকে নামিয়ে নিয়ে গোপালকেও সিংহাসন থেকে ওর আসন নিয়ে নিচে নামিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে বড় কার্তিক, মানে বড় কার্তিকটাকে বড় কার্তিক আর ছোটো কার্তিককে ছোটো কার্তিক বলে ডাকি। তো যাই হোক, বড় কার্তিক আর ছোটো কার্তিককে আগে আর মহাদেবকে আগে খেতে দিয়ে দিচ্ছিলাম। খেতে দিইনি, তো ওদের থালাগুলো আগে সাজিয়ে দিলাম। দেওয়ার পরে সবাইকে গ্লাসে করে জল দিয়ে দিচ্ছিলাম। জলটা মানে ওদেরগুলো আগে সাজিয়ে নিই, কারণ গোপালকে স্নান করিয়ে সিংহাসনে তুলে এবারে খেতে দিয়ে দেবো। তো তারপর যাই হোক, গোপালের পোশাক খুলছিলাম, সাজ খুলছিলাম, খুলে এবার ওকে স্নান করাবো। আর তোমাদেরকে তো আগেই বলেছি, এটা আমার রোজকার অভ্যাস যে গোপালকে আগে স্নান করাবো। তো যাই হোক, ওর জামাটা ভালো করে খুলে নিচ্ছিলাম, নিয়ে এবার ওকে স্নান করিয়ে দেবো। আর ওর জন্য তো বললামই যে আলাদা গামলা রাখাই আছে, যে গামলার মধ্যেও স্নান করবে। তো ওকে স্নান করানোর আগে ওর আসনটা উপরে তুলে দিলাম, দিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে দিলাম। এটাও আমি রোজ করি, যে মহাদেবের মাথায় জল ঢালার পর তারপরেই আমি গোপালকে স্নান করাই। তো তারপর গোপালকেও স্নানটা ভালো করে করিয়ে দিলাম। আমি খুব মানে ধীরে ধীরে গোপালকে স্নান করাই, কারণ ও তো ছোটো বাচ্চাদেরই মতো। তো ওকেও আমি মানে ছোটো বাচ্চার মতনই ট্রিট করি, পুরো মানে একটা ছোটো বাচ্চাকে যেরকমভাবে ট্রিট করা হয় আমি ওকে ওরকমভাবেই ট্রিট করি। তো এবার অনেকেই বলবে যে তুমি কেন তোমার জামা দিয়ে গোপালকে মোছাও। তো আমি অনেক খুঁজেছি, মানে ছোট ছোট গামছা যেগুলো গোপালকে মোছানোর জন্যই লাগে। তো এই গামছা আমি অনেক জায়গায় খুঁজেছি, আমি কোথাও পাইনি। তো এবারে বেনি দোকানে অর্ডার দিয়ে এসেছি। তো বেনি দোকান থেকে বলেছি যে শেষ হয়ে গেছে, ওরা এনে দেবে। তো ওরা এনে দিলেই আমি ওরা ফোন করবে বলেছে, যে এলে আমি আপনাকে ফোন করব। ওটা জন্মাষ্টমীর আগেই এসে যাবে। তো ওটা এলে আমাকে ফোন করবে ওরা। তো যাই হোক, তারপরে গোপালকে ভালো করে ওর জামাটা পরিয়ে নিলাম। আর এই জামাটা ওর অনেকটা বড় হয়, তাই এই জামাটা একটু সেফটি পিন দিয়ে আটকে দিতে হয়, মানে টাইট না করে আটকে দিলে দেখেছি খুলে যায়। তো যাই হোক, ভালো করে আটকিয়ে দিলাম সেফটি পিনটা দিয়ে, দেখতেই পাচ্ছ। কিন্তু সেফটি পিনটা এমনভাবে দিই যে ওর গায়ে ফুটবে না কিন্তু যদি কোনো দিন খুলে যায়। তো যাই হোক, সেফটি পিনটা আটকিয়ে দিয়ে এবার ওকে বৈজয়ন্তী মালা, ওর জামাটা ঠিক করে দিচ্ছিলাম। দেওয়ার পরে ঠিক করে দিলাম ভালো করে। দেওয়ার পরে ওকে এবার বৈজয়ন্তী মালা পরিয়ে দিলাম, ওর যে মালাটা। তারপর ওর মাথার চুলটা ওকে লাগিয়ে দিলাম, ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরে মুটুকটা ওকে পরিয়ে দিলাম। মুটুকটা পরিয়ে দিয়ে ওকে ওর সিংহাসনে ওকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভাবছিলাম কী করবো, তারপর মনে পড়লো যে এবার ওদেরকে খেতে দেবো। তো ওদেরকে আমি সকালে চিড়ে মুরগি দিই, আর সন্ধেবেলাও চিড়ে মুরগি দিই, বা কোনো দিন বাতাসা দিই, কোনো দিন বাতাসা চিড়ে মুরগি দুটোই দিই। যেদিন আমার পক্ষে যেরকম সম্ভব হয় সেদিন আমি সেরকম ওদেরকে খেতে দিই। গোপালকে তো আমি তিনবার, কোনো দিন হয়ে ওঠে না, দুবার তো অন্তত দিই, সন্ধ্যাবেলা আর সকালবেলা। এটা ধরা বাঁধা যে গোপালকে দুবার খেতে দেবে। দেওয়ার পর প্রদীপটা ঠিক করে নিচ্ছিলাম। প্রদীপের সলতেটা ওই ভিতর দিকে ঢুকে গেছে, তো ওটাকেই ভালো করে টেনে বার করে নিচ্ছিলাম, নাহলে তো প্রদীপটা জ্বালা যাবে না। জ্বালার পর ওই আগের দিনে ধূপকাঠিগুলো ধূপদানি থেকে বের করে নিয়ে আর ধূপদানিটা ওখানে বসিয়ে দিলাম। দিয়ে ওখানে গোপালকে স্নান করিয়েছিলাম, ওর জল পড়েছিল ওখানটা দিয়ে, তো যাতায়াত নাহলে মারানো হবে, তাই ওখানটা ভালো করে মুছে দিলাম। দিয়ে জলটা এবার জানলা দিয়ে ফেলে দেবো। দিয়ে এবার আমি ও ঘরে যাব, ও ঘরে ঠাকুরকে করার জন্য। তো ও ঘরের ক্লিপ নেওয়া হয়নি। আজকেও আমি গোপালের জন্য, লক্ষ্মী ঠাকুরের জন্য, বজরংবলীর জন্য ফুলের মালা করেছিলাম। গোপালকে তো পরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর শিব ঠাকুরকে ভালো করে সাজিয়ে নিলাম। নেবার পরে কার্তিকদেরকেও ফুল দিয়ে দিলাম। দেওয়ার পর ও ঘরে চলে গেলাম মা লক্ষ্মী মালা পরাবো বলে। তারপর পুজো করে চলে এসেছি ছাদে। ছাদে এসে জামা কাপড় শুকিয়ে দিলাম। দেওয়ার পর তোমাদেরকে ছাদের ভিউটা দেখাই। এরকম মেঘলা মেঘলা আকাশ তো সকালবেলা আমার দারুণ লাগে। এরকম মেঘলা আকাশ, আমি গরম গরম চা। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল বাবান খেলছে ওখানে,
তারপর ওপর থেকে চলে এলাম নিচে। নিচে এসে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। ভোরবেলার দিকে তো ঠান্ডা লাগে, তাই চাদরটা বের করাই আছে। এরপর আমি আমার খাটটা মুছে নেব। খাটটা তো মানে নিখুঁত ডিজাইন, তো প্রতিদিনই না ওখানে ধুলো পড়ে। আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমাদের ঘরে প্রচণ্ড ধুলো পড়ে। আমি জানি না প্রতিদিন এত ধুলো কোথা থেকে আসে, আমি তো কোনোদিন ভেবে পাই না। মানে আমার মাথা খারাপ হয়ে যায় একদিন, মানে একদিন ঘরটা পরিষ্কার না করলেই পরের দিন দেখবো কী বীভৎস ধুলো, বাপরে বাপরে বাপ। তারপরে বিছানাটা ভালো করে ঠিক করে নিলাম। নেওয়ার পরে বালিশগুলোও ঠিক করে নেব এবারে। আর তোমাদেরকে তো বলেইছিলাম এগুলো চিরুনি নিয়ে না দিলে চাদরটা ঠিক করাই যায় না, মানে অসম্ভব ব্যাপার। হাত যদি একবার আটকে যায় ব্যাস, ডিজাইনগুলো তো লেগে তোমার হাত কাটবে, এটা অনিবার্য। তো যাই হোক, এবার বালিশগুলোকেও পাট ভেঙে নিলাম। আর বালিশের পাট ভাঙা আমি বলবো উচিত, কারণ বালিশগুলো চিটে হয়ে গেলে এক তো বালিশগুলোকেও দেখতে ভালো লাগে না, আর অনেকের ঘাড়ের সমস্যা হতে পারে। তাই আমি ডাক্তারের সাজেশন নিয়ে বালিশগুলোকে পাট ভাঙি। তো যাই হোক, তারপরে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিলাম। নেবার পরে, কারণ খাটটা পরিষ্কার করার পর ঘরটাকে ঝাড়ু দিতেই হয়, না হলে ঘরের মধ্যে না এদিক ওদিক প্রচণ্ড নোংরা পড়ে থাকে। কারণ বিছানাটা তো ঝাড়া হয়, তো সেগুলোই ছিটকে ছিটকে পড়ে। তো আর আমার ঘরে তো সাদা টাইলস, বুঝতেই পারছো, সামান্য একটু ধুলো পড়ে থাকলেও সেটা পুরো স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ ওখানে ধুলো পড়ে আছে। তো যাই হোক, আমাকে তো ঘর 2-3 বার করে ঝাড় দিতেই হয়। ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে চলে এলাম রান্না করতে। আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ। তো মা আগে থেকেই ডাল সিদ্ধ করে রেখেছিল। আর তোমাদেরকে আগেই বলেছিলাম রান্নাঘর ক্লিন না থাকলে আমার ভালো লাগে না, রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিলাম। আর তারপরেই চাপিয়ে দিলাম কড়াতে চাপিয়ে দিয়ে এবার তেল দিয়ে দেবো। কড়াটা আস্তে করে দিলাম কারণ কড়াটা পুড়ে যাচ্ছিলো। এবার কড়াতে দিয়ে দিলাম তেল। কড়াটা গরম হলে তারপরেই তেলটা দেবো, তাই আবার ভলিউমটা বাড়িয়ে দিলাম গ্যাসে, দিয়ে এবার তেলটাকেই দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর এবার শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে। এরপরে ডালটা তো মানে ঘন করে সিদ্ধ করেছিল মা, ডালটাকেও দিয়ে দিলাম। আর ওর মধ্যে অনেকটা ডাল লেগেছিলো, সেটাকে এবার জল দিয়ে ভালো করে মানে গলিয়ে আর ডালের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে ডালেও অল্প করে জল দিলাম, কারণ ডালটা না হলে বড্ড ঘন হয়ে যাবে, আর অত ঘন ডাল তো খাওয়া যাবে না। তারপরে ডালে দিয়েছিলাম একটুখানি চিনি। মুগের ডালে একটু চিনি না দিলে মুগের ডাল আমার একদমই খেতে ভালো লাগে না। তো তারপরেই দেখতে পাচ্ছ মশলাগুলো ঢেলে নিচ্ছে। ওগুলো হচ্ছে মানে আমি সব রকম একটা মিক্সড মশলা রাখি নিজের কাছে। তো ওর মধ্যে সবজি মশলা, মিট মশলা, গরম মশলা, চিকেন কারি মশলা, চানা মশলা, আলুর দমের মশলা, আমি এই মশলাগুলো রাখি। আর এই মশলাগুলো আমি সব কিছুতে দিই, যেমন চিকেন বলো, মাটন বলো, ঘুগনি বলো, আলুর দম বলো, যাই করি না কেন, যে কোনো রান্নাই করি না কেন, আমি তার মধ্যে মশলাগুলো দিই। আর খুব সুন্দর টেস্ট হয় একটা। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদের কারোর যদি ভালো লাগে তো তোমরা এটাও ট্রাই করে দেখতে পারো। তারপরেই চলে এসেছিলাম আলু কাটার জন্য। আজকে আলুরই বেগুনি, তারপরে ওই কুমড়োর বড়া আর কি, বেসন দিয়ে যেটা হয়, লঙ্কার বড়া, এগুলোই সব হয়েছিল নিরামিষে যেহেতু। মানে কি রান্না করব। তারপর মা বলল যে এগুলো করো, তোমরা তো এগুলো দিয়ে ভাত খেয়ে নেবে। তো তাই ওই কুমড়ো, বেগুনি, তারপর আলুরি, এগুলোই হয়েছিল দুপুরে।
তো দুপুরের পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যাবেলা চলে গেছিলাম বজরংবলীর মন্দিরে, বজরংবলীকে বাতি দিতে। প্রতি শনিবার আমরা বজরংবলীর মন্দিরে যাই। তারপর বজরংবলীর মন্দির হয়ে চলে গিয়েছিলাম দপলপুরের মায়ের কাছে। সত্যি বলছি, দপলপুরের মায়ের কাছে যদি না শনিবার দিন যেতে পারি, আমার মনের মধ্যে না একটা কেমন কেমন হয় যে মায়ের কাছে যেতে পারলাম না, মায়ের কাছে যেতে পারলাম না। দেখতেই পাচ্ছ মায়ের কাছে চলে এসেছি। মায়ের কাছে চলে আসার পরে কোনো ভিডিও নিইনি, তারপর বাড়ি এসে দেখছিলাম টিভি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিও প্লিজ।